নিয়ে এলাম শিবানী দাদার মতো দেখতে বলে, তারপর দেখা গেল ভৈরবী ওর আসল দাদা। আরে এইসব ব্যাপার সব আমি জানি। আদি কাউকে কিছু বলতে বারণ করেছিল, সবকিছু জেনেই একে নিয়ে আসা হয়েছে। শিবানীর সঙ্গে দাদার মতন নাটক করার জন্যই ওকে আনা হয়েছে। ও হো 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 হো, বাপরে বাপ, তোমরা কি ভয়ঙ্কর! এই সব কিছুর মধ্যে আমার আদি আছে, ওর তো জবাব নেই। দারুণ কাজ করেছে ও। দাদা, আমার একটা কথা মাথায় ঘুরছে, বলবো? হ্যাঁ বল। আমরা নন্দিনীর সঙ্গে ভৈরবের বিয়েটা দিয়ে দিই। এই এসব কি বলছিস? শোনো, ভৈরবের সঙ্গে যদি আমরা নন্দিনীর বিয়েটা দিই, এই সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে, আমরা আবার আগের মতো বড় লোক হয়ে যাব। কি বলো? আরে ছাগল এখনো বড় হয়নি, আর তুই এখন থেকেই দুধ খাওয়ার জন্য পাত্র হাতে বসে আছিস। আরে কার কার মনে কি আছে, কত প্ল্যান আছে। ওর যদি নন্দিনীকে পছন্দ হয় তাহলে বিয়ের কথাবার্তাটা বলতে পারি। দাদা, সবকিছু এমনি এমনি হয়ে যায় না, আমাদেরকেই সব করতে হবে, ভালো মতন প্ল্যান করতে হবে। আরে দাঁড়া দাঁড়া, আগে সম্পত্তিটা হাতে আসুক। সমস্ত সম্পত্তি ওর হাতে চলে আসবার পরেই আদি একটা নিশ্চয়ই কিছু করবে। ওর মাথায় কত প্ল্যান আছে, ছেলেটা কত ভাবছে। ওগুলোর বিষয়েও তো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আদি আসলে ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। কথা তো বলা যায়, কিন্তু বিয়েটা কিভাবে করাবো? দাদা, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। এতদিন যারা কর্তৃত্ব করেছে, বিয়ের পর তারা মাথা নিচু করে থাকবে। নন্দিনীকে আমি সব ট্রেনিং দিয়ে দেব, ওই সব কিছু কন্ট্রোল করবে, পুতুলের মতো নাচাবে সবাইকে। তুমি আগে ভৈরবকে বিয়ের জন্য রাজি করাও, বাকি সবকিছু আমি দেখে নেব। আগে নন্দিনীর সাথে কথা বলতে হবে, তারপর আদির সঙ্গেও কথা বলতে হবে, তারপরেরটা পরে ভাববো। ঠিক আছে, আমার একটু কাজ আছে, কাজটা আগে সেরে আসি, তারপরে এটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে দাদা। হে ভগবান, হে ঈশ্বর, আমার মেয়ে নন্দিনীর বিয়ে যেন ভৈরবের সঙ্গেই হয়। বুড়ি, তুই এই বাড়িতে এসে উপস্থিত হবি সেটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। তুই যে দীঘায় থাকিস সেটা শিবানী জানতে পারলো কি করে? এসব আমি জানি না বাবা, ওর হাতে তোর বাবার ছবি ছিল। কি ব্যাপার জিজ্ঞাসা করতে ও তোর বাবার দ্বিতীয় বউয়ের মেয়ে বলে জানতে পারলাম। শুধু এই জন্য বড় মা এই বলে ডাকলো আর তুইও চলে এলি? মানে তোর এখানে আসবার ইচ্ছেটা মনের ভেতর ছিলই, বড়লোক বাড়িতে শেষ জীবনটা আয়েশে কাটাবি। না বাবা, আমি এইখানে এসেছি
সুখের জীবন কাটাতে বা দামি জামা কাপড় পরার জন্য না, খেয়ে দিয়ে ঘোরার জন্যও না। দেখ, এই বাড়ির সাথে তোর বা আমার কোনোদিন কোনো সম্পর্ক নেই বলে তোকে আবার আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দরকার নেই রে, এই বাড়ির লোকেদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেদিন তোর বাবা এখানে এসে আরেকজনকে বিয়ে করবে বলে বলেছিল, সেদিনই আমার মন মরে গেছিল। টাকার যদি লোভ থাকতো, উনি ডাকার পরই চলে আসতাম। আমার কোনো টাকার লোভ নেই রে। আমার স্বামী সত্যি মারা যাবার আগেই মানসিকভাবে আমি ওনাকে মৃত মানতাম। যেদিন থেকে উনি আমার স্বামী না বলে মনে করলাম, সেই দিনই ওনার সাথে আমার সম্পর্ক শেষ। ভৈরব, ভৈরব, চল না, দীঘাতে আবার ফিরে চলে যাই। এই বুড়ি, আমি একটা বড় বিল্ডিং এ সিকিউরিটির কাজ পেয়েছি বলে খুশি হয়েছিলাম। তারপর জানতে পারলাম যে সেই পুরো বিল্ডিংটাই আমার নিজের জিনিস। এখন কি করে ছেড়ে দিই বল? আমি একটা বড় বিল্ডিং এ সিকিউরিটির কাজ পেয়েছি বলে খুশি হয়েছিলাম। তারপর জানতে পারলাম যে সেই পুরো বিল্ডিংটাই আমার নিজের জিনিস। এখন কি করে ছেড়ে দিই বল? এর দাদার মতো দেখতে বলে অভিনয় করতে এসেছিলাম, আর এখন আমি যে ওর সত্যি দাদা সেটা জানলাম। জন্ম থেকে আমি নিজেকে গরিব বলেই জানতাম, আর এখন বড় লোক বলে নিজেকে জেনেছি। তাও আবার সামান্য বড় লোক নয়, আসলে আমি হলাম রাজা। গ্রামে যাওয়ার জন্য যদি জোর করো, সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর যদি এখানে থাকবার না ইচ্ছে করে, তুই যেতেই পারিস, আমায় ডাকবি না। এত বছর পরে ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আমার হাতে এখন বিষয় সম্পত্তি, টাকা পয়সা সব আছে, সেসব আমি হাতছাড়া করব না। আমার বাবাকে তুই নিজের স্বামী না বলে পরিচয় দিতেই পারিস, কিন্তু উনি আমার বাবা, এটাই হলো সত্যি। এখন থেকে আমার লেভেলটাই অন্য। আমার বাইরে একটু কাজ আছে, বেরোচ্ছি আমি। ভৈরব, ভৈরব, আদি, ভৈরবের বিষয়টা কি হলো? বিষয়টা অলরেডি ক্লাইম্যাক্সেই আছে। আর 2-3 দিনের মধ্যেই রেজাল্টও চলে আসবে। রেজাল্টটা আমার ইচ্ছে মতোই হবে। বস 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 বস, হাত দিন বস, হাত দিন বস, হাত দিন। উঠে আসুন, বুকে আসুন বস, বুকে আসুন, বুকে আসুন। কি দারুণ আইডিয়া দিয়েছেন বস, সত্যি দারুণ আইডিয়া দেন। মনে হচ্ছে আপনি একদম ভগবান তুল্য। কি ব্যাপার ভৈরব, তোকে এত খুশি দেখাচ্ছে? কি হয়েছে? বস, এখন যা বলবো সেটা শুনে খুশিতে একেবারে এখানে যারা আছেন সবাই আমাকে জড়িয়ে ধরে চুমু খাবেন। এমন কি ব্যাপার? শিবানী যে আমাকে তার নিজের দাদা বলে মনে করছিল, কিন্তু আসল সত্য হলো এটাই যে আমি হলাম ও সত্যিকারের দাদা। শিবানী আর আমার দুজনেরই বাবা হলো একজন। শিবানীর মা আমার বাবার হলো দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ,
আর আমার মা আমার বাবার প্রথম বউ। আর সেই জন্য আমার বাবা যে উইল করে গেছেন সেখানে লেখা আছে আমার সম্পত্তি আমার প্রথম বউয়ের ছেলেরও প্রাপ্য। মানে হলো সেটা আমিও পাবো। যে কাজটা আপনাদের জন্য করছিলাম সেই সম্পত্তি এখন আজ থেকে আমারই। এই সব কিছুই আমি জানি ভৈরব। তোর বাবা দীঘার একটা স্কুলে মাস্টার ছিল। সেখান থেকে উমা এডুকেশনাল ট্রাস্টে কাজ করতে এলো। ওনার কাজ দেখার পর সেই ওনার এডুকেশনাল ট্রাস্ট, কোম্পানি, স্কুল, ট্রান্সপোর্ট কোম্পানি এই সব কিছুর সাথে নিজের মেয়েরও বিয়ে দিয়ে দিল। তোর বাবা বিবাহিত হওয়ার পরও বলে যে সে বিয়ে করেনি, এই বলে সে আরেকটা বিয়ে করে। Am I right? এই বিষয়টা তুই কলকাতায় আসার আগে থেকেই আমি জানতাম রে ভৈরব। আমি যখন দীঘায় গিয়েছিলাম তখনই তোর ব্যাপারে পুরো হিস্ট্রি কালেক্ট করে নিয়েছি। আর এইসব আমাদের রকি করেছিল। আর এসব হওয়ার পরে তোকে কলকাতায় এনে তোকে শিবানীর বাড়িতে পাঠাবো বলে আমরা আগেই ঠিক করে রেখেছিলাম। আর রকি এমন ভাবে টাকাটা ফেলেছিল যাতে তোর দেখে একটু লোভ হওয়ার মতন একটা সিচুয়েশন হয়। ও তার মানে এই সমস্ত ঘটনার ডিরেক্টর হলেন আপনি? আপনি আমাকে সুতো ধরে নাচাচ্ছেন আর আমি পুতুলের মতো নেচে যাচ্ছি। আচ্ছা, এরপর থেকে ঠিক কি করতে হবে সেটা আপনি আমায় বলে দিন বস। তুই বরং একটা কাজ কর, শিবানীর কাছে গিয়ে তুই ওকে বল যে তুই এতদিন সম্পত্তি ভোগ করেছিস আর আমি গরিব হয়ে কাটিয়েছি, এখন সব সম্পত্তি আমার নামে লিখে দে। আমিও কয়েকদিন এই সম্পত্তি ভোগ করি, আমার কিন্তু মনে হয় ও লিখে দিলেও দিতে পারে। আর যদি তা না হয় আমাদের রাস্তা তো আছেই, ওকে টেনে কোর্টে নিয়ে যাব, এরকমই কিছু একটা করব। এখন তুই যা। ঠিক আছে বস, একদম ঠিক আছে, এটাই আমি করব। আসি বস, আসি বস, আসি বস। পুরো সম্পত্তি ওর নামে করে দিলে আমাদের কি লাভ? না না, সম্পত্তি নিয়ে তোমার কি লাভ হবে? তুমি তো শুধু চাও যাতে শিবানী রাস্তায় নেমে আসুক, কি তাই তো? সেটা নয় আদি, সব সম্পত্তি ও পেয়ে গেলে তোমার কি লাভ হবে বুঝতে পারছি না। সেটারও একটা ব্যবস্থা করে রেখেছি। ওকে শিবানীর বাড়িতে পাঠানোর আগে আমি একটা খালি বন্ড পেপারে ওকে দিয়ে সাইন করিয়ে রেখেছি। এখন ওর সম্পত্তি ওর হাতে আসার সাথে সাথে আমি ওতে অন্য কিছু টাইপ করাবো। উমা এডুকেশনাল ট্রাস্ট, উমা ইন্ডাস্ট্রিজ,
উমা ট্রান্সপোর্টস। এই 3টে কোম্পানি ও আদিকে 99 বছরের জন্য লিজে দিচ্ছি বলে লেখা থাকবে, আর সেটার জন্য বছরে কত টাকা লাগবে সেটাও আমি একটা অ্যামাউন্ট ফিক্স করেছি। ও সাইন করেছে, সো সম্পত্তি ওর নামে ট্রান্সফার হয়ে গেলেই অটোমেটিক্যালি আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। তারপর ওই পুরো সম্পত্তি আমি ভোগ করব। না না, শুধু আমি না, আমি, আমার সন্তানেরা, আমার নাতি নাতনিরা সবাই সে সম্পত্তি ভোগ করবে। ততদিনে ওই সম্পত্তি নিয়ে ওর থেকে বেশি সম্পত্তি আমি বানিয়ে ফেলবো। 100 বছর পরে এই সম্পত্তি যাদের, তারা ফেরত পাবে। আর তখন ও থাকবে না, আর ওর বংশেরও কেউ থাকবে না। তখন এই সম্পত্তি আমাদের কাছেই থেকে যাবে। আমার আইডিয়াটা কেমন? খুব ভালো আদি। তোমাকে তো আমি অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু তুমি তো সত্যিকারের ক্রিমিনাল। ভালো মাস্টার মাইন্ড আছে তোমার। এক ফোঁটাও রক্তপাত না করে তুমি হাজার হাজার টাকার সম্পত্তি হাতিয়ে নিলে। আগে তো আমাদের আদি একেবারে হনুমানের মতো যুদ্ধ করত, এখন প্লাস্টিক সার্জারি হবার পরে ও একেবারে বদলে গেছে। ওই মেন্টাল হসপিটালে নানা রকম কথা চিন্তা করতে করতে ওই বুদ্ধদেবের যেরকম বোধিবৃক্ষের নিচে জ্ঞান উদয় হয়েছিল, সেইভাবেই আমাদের আদির ওই হসপিটালে জ্ঞানের উদয় হয়েছে। আদিদা, আপনি আমাদের বসের সঙ্গে থাকলে পুরো কলকাতা রাজ করব। একদম ঠিক কথা বলেছো তুমি। ওই শিবানীর সম্পত্তি আমার নামে হয়ে গেলে পুরো কলকাতার উপর রাজ করব আমি। ঠিক আছে আদি, আমি আসছি। চললাম। আদি, আমার আর ভৈরবের জন্য একটা বোতল দিবি তো? ঠিক আছে, এসো, দিচ্ছি। চল। দাদা, এভাবে মন খারাপ করে কেন বসে আছো? আমার জীবনের এতগুলো দিন কেটে গেল। গরিব হয়ে জন্মালাম, এমনকি গরিব হয়েই বড় হয়ে গেলাম, আর আজও ঠিক একই, পিতৃহীন এক অনাথ। যদি আমার কিছু লাগে সেটা দেওয়ার কেউ নেই। 1 টাকার চকলেট বা 2 টাকার খাবার, 5 টাকার আইসক্রিম, এই ছোটখাটো জিনিসগুলো কেনার জন্য টাকা থাকতো না, আর তাই ছটফট করতাম। যা কিছু দেখতাম সবকিছু কেনার ইচ্ছে করতো আমার, কিন্তু কে কিনে দেবে, কাকে বলবো আমি? আমার বয়সী অন্য সব ছেলেরা নিজেদের ইচ্ছে মতন সবকিছু কিনে খেত, আর আমি সেটা দূর থেকে হাঁ করে দেখতাম আর তাতেই খুশি হতাম। যখন যুবক হয়ে গেলাম, পরার জন্য একটা ভালো জামাও ছিল না, পায়ে দেবার চটিও না। আমার ছেঁড়া জামা, খালি পা দেখে কেউ আমার সঙ্গে ভালোভাবে মিশতো না।
বাড়ির ভেতরেও অনাথ, বাড়ির বাইরেও অনাথ। ইচ্ছে মতন তো আর খাওয়া হতো না, যা পেতাম সেটাই খেতাম। কতবার খিদে সহ্য করতে না পেরে ভালো কিছু খাবো বলে কোনো বিয়ে বাড়িতে লুকিয়ে ঢুকে পড়তাম, আর ওরা বুঝতে পেরে কান ধরে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বার করত। হাতে টাকা থাকলে উপোসের কষ্টটা বোঝা যায় না, না খেয়ে থাকার কষ্টটা যে কি সেটা জানো? নরক যন্ত্রণা। একদিকে খিদে আর অন্যদিকে আবার হাতে টাকাও নেই। এটা যে ভোগে সেই বোঝে। জীবনে কোনো শত্রুও যেন গরিব না হয়ে জন্মায়। তুমি তো চাইবার আগে সবকিছু পেয়ে যেতে, তাই দুঃখ কষ্ট কি জিনিস তার কোনো ধারণাই নেই তোমার। দাদা, গরিব হওয়া কাকে বলে আমি সেটা জানি না ঠিকই, কিন্তু তোমার কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারছি যে তুমি কত কষ্ট পেয়েছো। ছুটকি, বলো দাদা। আমার একটা ইচ্ছে আছে, পূরণ করবে? তোমার কি ইচ্ছে আমায় বলো, আমি নিশ্চয়ই পূরণ করব। আই প্রমিস। আমিও পয়সাওয়ালা হতে চাই, বড় বড় গাড়িতে ঘুরতে চাই।